বন্ধুরা, আমার নাম জান্নাতুল ইসলাম ঝুমা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার দুলাভাইকে নিয়ে। আমার আপুর বিয়ের কিছুদিন পর আপু অসুস্থ হয়ে যায়, আর আমি কিছুদিনের জন্য দুলাভাইদের বাসায় আপুর দেখাশোনা, আপুকে ওষুধ খাওয়ানো, রান্নাবান্না ইত্যাদি ছোটোখাটো কাজের জন্য আমি তাদের বাসায় চলে গেলাম। আমার দুলাভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, কিন্তু বন্ধুরা, একদিন এমন একটা ঘটনা ঘটল যা আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। কারণ বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার বড় বোন তামান্না আক্তার তিন্নি, আমরা দুই বোনই ছোটবেলা থেকে খুব কাছের বন্ধু ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না, তাই আমরা দুজনেই একে অপরের সবচেয়ে বড় সঙ্গী ছিলাম। তিন্নি আপু আমার চেয়ে ৩ বছরের বড়, আর কার একটি সুন্দর মন ছিল যা সবাইকে মুগ্ধ করত। আমার বোনের বিয়ে হয়েছিল একজন ভদ্র এবং সফল ব্যবসায়ী সাখাওয়াজ ইসলাম সবুজের সঙ্গে। আমার দুলাভাই, যাকে আমি সবুজ ভাই বলে ডাকি, তিনি দেখতে শুধু সুদর্শনই নন, তার ব্যবহারও ছিল অসম্ভব ভদ্র। আমাদের পারিবারিক বিয়েটা হয়েছিল খুব ধুমধাম করে। বিয়ের পর সবুজ ভাই আমাকে তার ছোট বোনের মতোই স্নেহ করতেন। আমিও তাকে অনেক সম্মান করতাম। তার সঙ্গে কথা বলে মনে হতো তিনি আমার জন্য একজন বড় ভাইয়ের মতোই, যিনি সবসময় আমার ভালো চান। তিন্নি আপুর সংসারও খুব সুখে কাটছিল, কিন্তু বিয়ের ৬ মাস পর হঠাৎ একদিন আমাদের জীবনে একটা বড় ধাক্কা আসে। তিন্নি আপু অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা বলেন তার শরীরে একটি জটিল রোগ ধরা পড়েছে, যার জন্য তাকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে। আমার বাবা মা আমাকে সবুজ ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিলেন আপুর সেবা করার জন্য। আমি তখন অনার্স প্রথম বর্ষে পড়ি, তাই পড়াশোনার পাশাপাশি আপুর কাছে থাকাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তবুও আপুর জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। সবুজ ভাইয়ের বাড়িতে পৌঁছে আমি দেখলাম তিনি আমাকে দেখে খুব খুশি। তিনি আমাকে বললেন, জান্নাত, তুমি এসেছো বলে আমার মনটা অনেক হালকা হলো। তিন্নির এই অবস্থায় তুমি তার পাশে থাকলে আমরা দুজনেই অনেক সাহস পাব। তার কথায় আমার মনে একটা উষ্ণতা অনুভব হলো। সবুজ ভাইয়ের এই স্নেহময় ব্যবহার আমাকে সবসময় গর্বিত করত। আমি আপুর সেবা শুরু করলাম, তাকে ওষুধ খাওয়ানো, তার সঙ্গে গল্প করা আর তাকে হাসানোর চেষ্টা করতাম। কিন্তু কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম সবুজ ভাইয়ের আচরণে কিছুটা ভিন্নতা লক্ষ্য করলাম। তিনি প্রায়ই একা একা বসে থাকতেন, মুখে কথা কম থাকত, তার চোখে একটা গভীর চিন্তার ছাপ দেখতাম। আমি ভাবলাম হয়তো আপুর অসুস্থতার জন্য তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। আমি ঠিক করলাম তাকে একটু হালকা মুহূর্ত দেওয়ার চেষ্টা করব। একদিন সন্ধ্যায় আমি তার কাছে গিয়ে বললাম, সবুজ ভাই, আপনি এত চিন্তিত কেন? আপু ঠিক হয়ে যাবে, চলুন একটু গল্প করি। সবুজ ভাই একটু হেসে বললেন, ঠিক আছে জান্নাত, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আমরা গল্প শুরু করলাম, কিন্তু গল্পের মাঝে তিনি হঠাৎ একটা প্রশ্ন করলেন, জান্নাত, তুমি তো এখন কলেজে পড়ো, তোমার কি কোনো কাছের বন্ধু আছে? আমি একটু অবাক হলাম। প্রশ্নটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো। আমি হেসে বললাম, হ্যাঁ ভাই, বন্ধু তো সবারই থাকে। কিন্তু তিনি আবার বললেন, না মানে তুমি কার সঙ্গে বেশি সময় কাটাও? আমি কথা ঘুরিয়ে বললাম, আমি তো বেশিরভাগ সময় পড়াশোনা আর আপুর সঙ্গে কাটাই। এই ধরনের কথাবার্তা আমাকে একটু ভাবিয়ে তুলল। সবুজ ভাইয়ের এই প্রশ্নগুলো কেন জানি আমার মনে সন্দেহ জাগালো। তিনি কি আমার জীবন সম্পর্কে বেশি জানতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমি নিজেকে শান্ত করে বললাম, হয়তো আমি বেশি ভাবছি। তিনি তো আমার দুলাভাই, আমার জন্য সবসময় ভালোই চাইবেন। কিন্তু তবুও আমার মনের কোণে একটা প্রশ্ন জেগে রইল, সবুজ ভাইয়ের এই আচরণের পেছনের কারণটা কি হতে পারে? সবুজ ভাইয়ের সেই প্রশ্নের পর আমার মনটা একটু অস্থির হয়ে গিয়েছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো তিনি শুধু আমার খোঁজ খবর নিতে চাইছেন। তিনি তো আমার দুলাভাই, আমার জন্য খারাপ কিছু ভাববেন না। তবুও আমার মনের এক কোণে একটা অস্বস্তি কাজ করছিল। আমি ঠিক করলাম এই বিষয় বেশি না ভেবে আপুর সেবায় মনোযোগ দেব। তিন্নি আপুর শরীর তখনও দুর্বল, তবে তার মুখে হাসি ফোটানোর জন্য আমি প্রতিদিন তার সঙ্গে গল্প করতাম, তার পছন্দের গান শোনাতাম। একদিন সকালে
আমি আপুর জন্য ওষুধ তৈরি করছিলাম। সবুজ ভাই রান্নাঘরে এসে বললেন, জান্নাত, তুমি এত কাজ করো কি করে? তিন্নির জন্য তো তুমি সবসময় ব্যস্ত থাকো। আমি হেসে বললাম, ভাই, আপু আমার জন্য সবসময় অনেক কিছু করেছে, এখন আমার পালা। তিনি একটু হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গভীরতা ছিল। তিনি বললেন, তুমি সত্যিই অনেক দায়িত্বশীল, কিন্তু জান্নাত, তুমি নিজের জন্য তো সময় দরকার, তাই না? আমি কিছু না বলে শুধু মুচকি হাসলাম। সেদিন দুপুরে আপু একটু ঘুমিয়ে পড়েছিলেন। আমি বারান্দায় বসে একটা বই পড়ছিলাম। সবুজ ভাই এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, জান্নাত, তুমি তো এখন কলেজে পড়ো। কলেজের জীবন কেমন লাগছে? নিশ্চয়ই অনেক বন্ধুবান্ধব আছে। আমি একটু অবাক হলাম। আবার সেই একই ধরনের প্রশ্ন। আমি বললাম, হ্যাঁ ভাই, কলেজে সবাই খুব ভালো। আমার কয়েকজন কাছের বন্ধু আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করি। তিনি মাথা নাড়লেন, কিন্তু তার চোখে একটা গভীর দৃষ্টি ছিল, যেন তিনি আমার কথার পেছনে কিছু খুঁজছেন। সন্ধ্যায় আমি আপুর সঙ্গে বসে গল্প করছিলাম। আপু হঠাৎ বললেন, জান্নাত, তুই সবুজের সঙ্গে কেমন ব্যবহার করিস? আমি অবাক হয়ে বললাম, মানে? সবুজ ভাই তো আমার দুলা ভাই, আমি তো তাকে সম্মান করি। আপু একটু হেসে বললেন, হ্যাঁ আমি জানি, সবুজ তোকে অনেক স্নেহ করে, কিন্তু তুই যদি কখনো তার কোনো কথায় অন্যরকম কিছু বোধ করিস, আমাকে বলিস, ঠিক আছে? আপুর এই কথা আমাকে আরও ভাবিয়ে তুলল। তিনি কি কিছু জানেন, নাকি আমি বেশি ভাবছি? পরদিন সকালে আমি দেখলাম সবুজ ভাই বাড়ির বাইরে কার সঙ্গে ফোনে কথা বলছেন। তার কথার সুরটা একটু গম্ভীর। আমি কাছে যাওয়ার আগেই তিনি ফোন রেখে দিলেন। আমাকে দেখে বললেন, জান্নাত, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছ? চলো, তোমার জন্য নাস্তা বানাই। আমি হেসে বললাম, আপনি বানাবেন? আমি তো ভাবতাম আপনি শুধু ব্যবসার কথা ভাবেন। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন কিছু একটা লুকিয়ে ছিল। নাস্তার টেবিলে বসে তিনি আবার আমার দিকে তাকিয়ে বললেন, জান্নাত, তুমি তো এখন বড় হয়েছ, তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবো? কোনো স্বপ্ন আছে? আমি বললাম, হ্যাঁ ভাই, আমি পড়াশুনো শেষ করে একজন শিক্ষক হতে চাই। তিনি মাথা নাড়লেন, কিন্তু তারপর বললেন, ভালো, কিন্তু তুমি তো এখন তরুণী, তোমার ভবিষ্যৎ নিয়ে তো অনেক স্বপ্ন আছে, তাই না? আমি থমকে গেলাম। এই প্রশ্নটা শুনে আমি আরও বেশি অবাক হলাম। আমি কথা ঘুরিয়ে বললাম, ভাই, আমার জীবনে এখন শুধু পড়াশুনো আর আপু। এই ঘটনার পর আমার মনে সন্দেহ আরও গাঢ় হল। সবুজ ভাইয়ের এই প্রশ্নগুলো কি শুধুই কৌতূহল, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম তাকে আরও কাছ থেকে লক্ষ্য করব। তিনি যখন আমার সঙ্গে কথা বলেন, তখন তার চোখে একটা গভীর চিন্তা দেখি। আমি ভাবলাম, হয়তো তিনি আপুর অসুস্থতার জন্য চিন্তিত, কিন্তু তবুও আমার মন বলছিল এর মধ্যে কিছু একটা রহস্য আছে। সেই রাতে আমি আমার ডায়েরিতে লিখলাম, সবুজ ভাইয়ের ব্যবহার আমাকে ভাবিয়ে তুলছে। তিনি কি সত্যি আমার ভালো চান, নাকি আমি তাকে ভুল বুঝছি? আমার মনের এই দ্বন্দ্ব আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আমি শুধু ভাবছিলাম, এই রহস্যের জট কিভাবে খুলবে। সবুজ ভাইয়ের ব্যবহার আমার মনে দোলাচল সৃষ্টি করছিল। তার প্রশ্নগুলো, তার দৃষ্টি, সবকিছুই যেন আমাকে একটা অদৃশ্য রহস্যের দিকে টানছিল। আমি ঠিক করলাম আরও সতর্ক থাকব, কিন্তু একই সঙ্গে আমার মন বলছিল, তিনি আমার দুলা ভাই, হয়তো আমি বেশি ভাবছি। তিনি আপুর অসুস্থতার মধ্যে আমি চাইছিলাম না কোনো ভুল বোঝাবুঝি আমাদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরাক। তাই আমি নিজেকে বোঝালাম, আপুর সেবায় মন দিই আর সবুজ ভাইয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলি। একদিন সকালে আমি আপুর জন্য ওষুধের সময়সূচি তৈরি করছিলাম। সবুজ ভাই বাড়িতে ছিলেন না, তিনি তার ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন। আপু আমাকে ডেকে বললেন, জান্নাত, তুই এত কিছু করিস আমার জন্য, আমার কিভাবে যে তোকে ধন্যবাদ দেব? আমি হেসে বললাম, আপু, তুমি আমার বড় বোন, এটা আমার দায়িত্ব, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আপু আমার হাত ধরে বললেন, জান্নাত, তুই যেন সব সময় সাবধানে থাকিস, এই পৃথিবীতে সবাই ভালো নয়।
তার কথায় আমার মনটা আবার খটকা লাগলো। তিনি কি সবুজ ভাইয়ের কথা বলছেন? দুপুরে সবুজ ভাই বাড়ি ফিরলেন। তিনি আমাকে দেখে বললেন, জান্নাত, তুমি তো সারা দিন আপুর পেছনে লেগে থাকো, একটু বাইরে ঘুরে আসবে? আমি তোমাকে আর তিন্নিকে একটা পার্কে নিয়ে যেতে চাই, তিন্নির মনটা একটু ফ্রেশ হবে। আমি ভাবলাম, এটা তো ভালো আইডিয়া, আপুর মন ভালো করার জন্য এটা দরকার। আমি রাজি হলাম। আমরা 3 জন মিলে কাছের একটা পার্কে গেলাম। আপু হুইল চেয়ারে ছিলেন আর আমি তার পাশে হাঁটছিলাম। সবুজ ভাই আমাদের জন্য আইসক্রিম কিনে আনলেন। পার্কে বসে আমরা 3 জন গল্প করছিলাম। সবুজ ভাই হঠাৎ বললেন, জান্নাত, তুমি তো দেখতে অনেক সুন্দর, কলেজে নিশ্চয়ই তোমার অনেক ভালো বন্ধু হয়েছে, তাই না? আমি একটু ইতস্তত করে বললাম, না ভাই, আমি তো পড়াশোনায় ব্যস্ত থাকি, এসবের সময় কথায়। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন কিছু একটা লুকিয়ে ছিল। আমি কথা ঘুরিয়ে বললাম, ভাই, আপনার ব্যবসা কেমন চলছে? তিনি বললেন, ভালোই, তবে তিন্নির অসুস্থতার জন্য মন বসে না। তুমি এসেছো বলে আমি একটু হালকা বোধ করছি। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আমি আপুর সঙ্গে বসে টিভি দেখছিলাম। সবুজ ভাই আমাদের জন্য চা বানিয়ে আনলেন। চা খেতে খেতে তিনি বললেন, জান্নাত, তুমি তো এখন অনেক বড় হয়েছ, তোমার জীবনের প্ল্যান কি? ভবিষ্যৎ জীবন নিয়ে কিছু ভাবো না? আমি হেসে বললাম, ভাই, এখন তো আমার পড়াশোনা শেষ করতে হবে, বিয়ে তো অনেক দূরের কথা। তিনি মাথা নাড়লেন, কিন্তু তারপর বললেন, জান্নাত, তুমি এত সুন্দর মেয়ে, তোমার জন্য অনেক ভালো ছেলে পাওয়া যাবে। আমি তোমার ভবিষ্যতের কথা ভাবছি। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। রাতে আমি আপুর পাশে শুয়ে ভাবছিলাম, সবুজ ভাইয়ের এই কথাগুলো কি শুধুই স্নেহের, নাকি এর পেছনে অন্য কিছু আছে? তিনি কেন বারবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন? আমি ঠিক করলাম তাকে আরও কাছ থেকে লক্ষ্য করব। পরদিন সকালে আমি দেখলাম সবুজ ভাই তার ফোনে কার সঙ্গে কথা বলছেন। তিনি আমাকে দেখে ফোন রেখে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, কার সঙ্গে কথা বলছিলেন? তিনি হেসে বললেন, ওহ, একটা ব্যবসায়িক কল ছিল, তুমি চিন্তা করো না। সেদিন বিকেলে আমি আপুর ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়েছিলাম। ফেরার পথে আমি দেখলাম সবুজ ভাই একটা ক্যাফেতে কার সঙ্গে কথা বলছেন। আমি কাছে যাবার আগেই তিনি আমাকে দেখে ফেললেন। তিনি তাড়াতাড়ি উঠে এসে বললেন, জান্নাত, তুমি এখানে? আমি তো এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, চলো বাড়ি যাই। আমি কিছু না বলে তার সঙ্গে চলে এলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল, তিনি কার সঙ্গে দেখা করছিলেন? আমার মনের এই সন্দেহ ক্রমশ বাড়ছিল। আমি ভাবছিলাম, সবুজ ভাইয়ের এই গোপনীয়তার পেছনে কি আছে? তিনি কি সত্যিই আমার ভালো চান, নাকি আমি তাকে ভুল বুঝছি? আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন আমি একটা রহস্যের মাঝে আটকে গেছি। সবুজ ভাইয়ের ক্যাফেতে কারো সঙ্গে দেখা করার ঘটনাটা আমার মন থেকে যাচ্ছিল না। তিনি কেন এত তাড়াতাড়ি আমাকে নিয়ে বাড়ি ফিরলেন? তিনি কি চাইছিলেন না আমি তার সেই বন্ধুকে দেখি? আমি নিজেকে বললাম, হয়তো আমি বেশি ভাবছি। তিনি তো আমার দুলাভাই, তার কোনো গোপনীয়তা থাকতেই পারে। কিন্তু তবুও আমার মনের সন্দেহ কমছিল না। আমি ঠিক করলাম তিন্নি আপুর সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলব, কিন্তু তার শারীরিক অবস্থার কথা ভেবে আমি ইতস্তত করছিলাম। একদিন সকালে আমি আপুর জন্য ফল কাটছিলাম। সবুজ ভাই বাড়িতে ছিলেন। তিনি আমার পাশে এসে বললেন, জান্নাত, তুমি এত কাজ করো, কখনো ক্লান্ত হও না? আমি হেসে বললাম, ভাই, আপুর জন্য এটুকু তো করতেই হবে। তিনি একটু থেমে বললেন, তুমি সত্যিই অনেক ভালো মেয়ে, তবে জান্নাত, তুমি এত ব্যস্ত থাকো, তোমার নিজের জীবনের কথা ভাবার সময় পাও? আমি একটু অবাক হলাম। আবার তার কথার ধরনটা আমার কাছে একটু অন্যরকম লাগলো। আমি বললাম, ভাই, আমার জীবন এখন আপু আর পড়াশোনা নিয়েই। সেদিন দুপুরে আপু একটু ভালো বোধ করছিলেন। আমরা দুজনে বারান্দায় বসে পুরনো দিনের গল্প করছিলাম। হঠাৎ আপু বললেন, জান্নাত, সবুজ তোকে অনেক পছন্দ করে, তুই তার সঙ্গে কথা বলে দেখিস, সে তোর জন্য অনেক কিছু ভাবে। আমি একটু থমকে গেলাম। আপুর কথায় যেন একটা ইঙ্গিত ছিল। আমি বললাম, আপু, সবুজ ভাই তো আমাকে বোনের মতোই দেখেন, তাই না? আপু হাসলেন, কিন্তু তার হাসিতে যেন কিছু একটা অস্বস্তি ছিল। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই, তবে তুই সবসময় একটু সতর্ক থাকিস। আপুর এই কথা আমাকে আরও ভাবিয়ে তুলল। তিনি কি কিছু জানেন, নাকি আমি তার কথার মধ্যে বেশি অর্থ খুঁজছি? আমি ঠিক করলাম সবুজ ভাইয়ের সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলার চেষ্টা করব।
সেদিন বিকেলে তিনি আমাকে ডেকে বললেন, জান্নাত চলো আমরা একটু বাইরে হাঁটি, তিন্নির জন্য কিছু ফল কিনে আনব। আমি রাজি হলাম। আমরা বাজারে গেলাম, আর পথে তিনি আমার সঙ্গে হালকা গল্প করছিলেন। কিন্তু হঠাৎ তিনি বললেন, জান্নাত তুমি তো এখন তরুণী, কলেজের পড়াশোনা বা বন্ধুদের নিয়ে সব ঠিকঠাক চলছে তো? আমি থমকে গেলাম। এই প্রশ্নটা শুনে আমি একটু থমকে গেলাম। আমি হেসে বললাম, ভাই আমি এসব নিয়ে ভাবি না, আমার এখন পড়াশোনা আর আপুর দায়িত্বই বড় কথা। তিনি মাথা নাড়লেন, কিন্তু তার চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টি ছিল। আমি কথা ঘুরিয়ে বললাম, ভাই আপনার ব্যবসার কথা বলুন, নতুন কিছু হচ্ছে? তিনি হাসলেন আর বললেন, তুমি সব সময় কথা ঘুরিয়ে দাও জান্নাত। ঠিক আছে, ব্যবসার কথা পরে বলবো। বাড়ি ফিরে আমি দেখলাম সবুজ ভাই ফোনে কার সঙ্গে কথা বলছেন। তার কথার সুরটা আবার গম্ভীর। আমি কাছে যাওয়ার আগেই তিনি ফোন রেখে দিলেন। আমাকে দেখে বললেন, জান্নাত তুমি কখন এলে? আমি তো একটা কল নিয়ে ব্যস্ত ছিলাম। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তিনি কেন এত গোপনীয়তা করছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি কোনো সমস্যায় আছেন? আমাকে বলতে পারেন। তিনি হেসে বললেন, না শালিকা, তুমি বেশি চিন্তা করো। সেই রাতে আমি আপুর পাশে বসে তার ওষুধ দিচ্ছিলাম। আপু হঠাৎ বললেন, জান্নাত সবুজ অনেক চিন্তায় আছে, তার ব্যবসায় কিছু সমস্যা চলছে, তুই তার সঙ্গে একটু বেশি সময় কাটা, হয়তো তার মনটা হালকা হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগলো, সবুজ ভাইয়ের এই ব্যবহার কি শুধুই ব্যবসার চিন্তার কারণে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম আরও কাছ থেকে সবুজ ভাইয়ের কথাবার্তা লক্ষ্য করব। তার প্রশ্ন, তার ব্যবহার, তার গোপনীয়তা, এসবের পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন আমি একটা বড় রহস্যের কাছাকাছি চলে এসেছি। সবুজ ভাইয়ের গোপনীয়তা আর অদ্ভুত প্রশ্নগুলো আমার মনে একটা ঝড় তুলছিল। আমি ভাবছিলাম, তিনি কি সত্যি ব্যবসার চিন্তায় এমন আচরণ করছেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আপুর কথাগুলোও আমাকে ভাবিয়ে তুলছিল। তিনি বারবার আমাকে সতর্ক থাকতে বলছেন, কিন্তু কেন? আমি ঠিক করলাম এই রহস্যের জট খোলার জন্য আমাকে আরও সতর্ক হতে হবে। তবে সবুজ ভাইয়ের সঙ্গে সম্পর্কে কোনো ফাটল ধরাতে চাই না। একদিন সকালে আমি আপুর জন্য নাস্তা তৈরি করছিলাম। সবুজ ভাই বাড়িতে ছিলেন। তিনি আমার পাশে এসে বললেন, জান্নাত তুমি এত দায়িত্বশীল, তিন্নি সত্যিই ভাগ্যবান যে তুমি তার বোন। আমি হেসে বললাম, ভাই আপুও তো আমার জন্য অনেক করেছে, এটা আমার কর্তব্য। তিনি একটু থেমে বললেন, তুমি এত ব্যস্ত থাকো, কিন্তু তোমার নিজের জীবনের কথা ভাবো না? তোমার বয়সে তো মেয়েরা অনেক স্বপ্ন দেখে। আমি কথা ঘুরিয়ে বললাম, ভাই আমার স্বপ্ন আপুকে সুস্থ দেখা আর পড়াশোনা শেষ করা। সেদিন দুপুরে আমি আপুর সঙ্গে বসে তার পুরনো ছবির অ্যালবাম দেখছিলাম। আপু হাসতে হাসতে আমাদের ছোটবেলার গল্প বলছিলেন। হঠাৎ তিনি বললেন, জান্নাত সবুজ তোকে খুব স্নেহ করে, তবে তুই যদি তার কোনো কথায় অস্বস্তি বোধ করিস আমাকে বলিস। আমি অবাক হয়ে বললাম, আপু তুমি এমন কথা কেন বলছো? সবুজ ভাই তো আমাকে বোনের মতোই দেখেন। আপু একটু হেসে বললেন, হ্যাঁ জানি, তবুও একটু সাবধানে থাকিস, সবুজের মনটা এখন অনেক চিন্তায় ভরা। আপুর কথা আমাকে আরও বিভ্রান্ত করল। আমি ভাবলাম, তিনি কি কিছু জানেন যা আমাকে বলছেন না? সেদিন বিকেলে সবুজ ভাই আমাকে ডেকে বললেন, জান্নাত তুমি তো সারাদিন বাড়িতে থাকো, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, তিন্নির জন্য কিছু ওষুধ কিনতে হবে। আমি রাজি হলাম। আমরা ফার্মেসিতে গেলাম, আর পথে তিনি আবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলেন, জান্নাত তোমার বন্ধুবান্ধবদের মধ্যে সবচেয়ে কাছের কে, যার সাথে তুমি সব কথা শেয়ার করতে পারো? আমি কিছুটা অবাক হয়ে বললাম, না ভাই, আমি এসব নিয়ে ভাবি না। ফার্মেসি থেকে ফেরার পথে আমি লক্ষ্য করলাম সবুজ ভাই একটা ফোন কল পেলেন। তিনি আমার থেকে একটু দূরে গিয়ে কথা বললেন। আমি শুনতে পেলাম না, কিন্তু তার মুখের ভাব দেখে মনে হলো তিনি কিছু একটা নিয়ে খুব চিন্তিত। বাড়ি ফিরে তিনি আমাকে বললেন, জান্নাত তুমি তিন্নির খুব খেয়াল রাখো, আমার ব্যবসায় কিছু সমস্যা চলছে, তাই আমি একটু ব্যস্ত থাকব। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে প্রশ্ন জাগল, তিনি কি শুধু ব্যবসার কথা বলছেন, নাকি অন্য কিছু লুকাচ্ছেন? পরদিন সকালে আমি দেখলাম সবুজ ভাই বাড়ির বাইরে একজনের সঙ্গে কথা বলছেন। আমি জানালা থেকে দেখলাম সেই লোকটাকে আমি চিনি না। তিনি সবুজ ভাইয়ার হাতে একটা খাম দিলেন, আর সবুজ ভাই দ্রুত সেটা পকেটে রেখে দিলেন। আমি কাছে যাওয়ার আগেই সেই লোক চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ভাই কে ছিলেন? তিনি হেসে বললেন,
ও, একজন ব্যবসায়ী বন্ধু, তুমি চিন্তা করো না। কিন্তু তার হাসিতে যেন একটা অস্বস্তি ছিল। সেই রাতে আমি আপুর পাশে বসে তার সঙ্গে গল্প করছিলাম। আপু হঠাৎ বললেন, জান্নাত, তুই সবুজের সঙ্গে বেশি সময় কাটাস, তবে তুই নিজের জীবনের দিকেও খেয়াল রাখ। তুই এখন তরুণী, তোর জীবনে অনেক কিছু ঘটতে পারে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আপু কেন বারবার এমন কথা বলছেন? আমি ঠিক করলাম সবুজ ভাইয়ের কথাবার্তা আরও ভালোভাবে লক্ষ্য করব। আমার মনে সন্দেহ আর ভয় মিশে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। সবুজ ভাইয়ের গোপনীয়তা, তার প্রশ্ন, তার ব্যবহার, এসবের পেছনে কি আছে? আমি ভাবছিলাম, আমি কি তাকে ভুল বুঝছি নাকি সত্যি কিছু একটা লুকিয়ে আছে। আমার মন বলছিল এই রহস্যের উত্তর আমাকে খুঁজে বের করতেই হবে। সবুজ ভাইয়ের সেই গোপনীয় ব্যবহার আর অজানা লোকের সঙ্গে দেখা করার ঘটনা আমার মন থেকে যাচ্ছিল না। তিনি কেন এত লুকোচুরি করছেন? আমার প্রতি তার ব্যবহারে যেন একটা অদ্ভুত ইঙ্গিত ছিল, যা আমি ঠিক ধরতে পারছিলাম না। তিন্নি আপুর কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। তিনি কেন আমাকে সতর্ক থাকতে বলছেন? আমি ঠিক করলাম এই রহস্যের পেছনের সত্যটা জানতে হবে, তবে খুব সাবধানে। একদিন সকালে আমি আপুর জন্য ওষুধ তৈরি করছিলাম। সবুজ ভাই বাড়িতে ছিলেন। তিনি আমার কাছে এসে বললেন, জান্নাত, তুমি সবসময় এত ব্যস্ত থাকো, কখনো নিজের জন্য সময় পাও? আমি হেসে বললাম, ভাই, আপুর সেবা করাটাই এখন আমার জন্য সবচেয়ে বড় কাজ। তিনি একটু থেমে বললেন, তুমি সত্যিই অনেক দায়িত্বশীল। তবে জান্নাত, তুমি এখন তরুণী, তোমার জীবনে কি কোনো বিশেষ স্বপ্ন নেই? মানে ভবিষ্যৎ নিয়ে কি ভাবো? আমি কথা ঘুরিয়ে বললাম, ভাই, আমি শিক্ষক হতে চাই, এটাই আমার স্বপ্ন। সেদিন দুপুরে আপু একটু ভালো বোধ করছিলেন। আমরা দুজনে বসে পুরনো দিনের গল্প করছিলাম। হঠাৎ আপু বললেন, জান্নাত, সবুজ তোর জন্য অনেক চিন্তা করে, তবে তুই যদি তার কোনো কথায় অস্বস্তি বোধ করিস আমাকে বলিস। আমি একটু অবাক হয়ে বললাম, আপু, তুমি বারবার এমন কথা কেন বলছো? সবুজ ভাইকে কিছু বলেছেন? আপু হেসে বললেন, না না, আমি শুধু বলছি তুই সবসময় সাবধানে থাকিস। সবুজের মনটা এখন অনেক চাপে আছে। আমার মনে আবার সেই সন্দেহ জাগল, আপু কি কিছু জানেন? বিকেলে সবুজ ভাই আমাকে ডেকে বললেন, জান্নাত, চলো আমরা একটু বাইরে যাই, তিন্নির জন্য কিছু জিনিস কিনতে হবে। আমি রাজি হলাম। আমরা একটা কাছের দোকানে গেলাম। পথে তিনি আবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলেন, জান্নাত, তুমি কি কখনো কারোর সঙ্গে বেশি কথা বলো? মানে কলেজে কার সাথে তোমার সবচেয়ে বেশি কথা হয়? আমি সহজভাবে বললাম, ভাই, আমার কয়েকজন বন্ধু আছে, তবে আমি পড়াশোনায় বেশি মন দিই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গভীরতা ছিল। দোকান থেকে ফেরার সময় আমি লক্ষ্য করলাম সবুজ ভাই তার ফোনে একটা মেসেজ পড়ছেন। তিনি আমাকে দেখে তাড়াতাড়ি ফোন পকেটে রেখে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, সব ঠিক আছে? তিনি হেসে বললেন, হ্যাঁ শালিকা, তুমি বেশি চিন্তা করো, এটা শুধু ব্যবসার কিছু কাজ। কিন্তু আমার মনে হলো তিনি কিছু লুকাচ্ছেন। আমি ঠিক করলাম এই বিষয়ে আরও খোঁজ নেব। পরদিন সকালে আমি দেখলাম সবুজ ভাই বাড়ির বাইরে একটা গাড়ির কাছে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন। আমি জানালা থেকে লক্ষ্য করলাম সেই লোকটাকে আমি আগেও দেখেছি। সে আবার একটা খাম সবুজ ভাইয়ের হাতে দিল। সবুজ ভাই তাড়াতাড়ি খামটা লুকিয়ে ফেললেন। আমি কাছে যাওয়ার আগেই তিনি বাড়ির ভেতরে চলে এলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, কে ছিলেন ওই লোক? তিনি বললেন, ও, একজন পুরনো বন্ধু, তুমি চিনবে না। সেই রাতে আমি আপুর পাশে বসে তার সঙ্গে গল্প করছিলাম। আপু হঠাৎ বললেন, জান্নাত, সবুজের ব্যবসায় কিছু সমস্যা চলছে, তুই তার সঙ্গে একটু বেশি সময় কাটাস, হয়তো তার মনটা হালকা হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল, সবুজ ভাইয়ের এই গোপনীয়তা কি শুধুই ব্যবসার জন্য, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ভাবলাম আমাকে আরও সতর্ক হতে হবে। আমার মনের সন্দেহ ক্রমশ বাড়ছিল। সবুজ ভাইয়ের ব্যবহার, তার গোপন কথাবার্তা, তার অদ্ভুত প্রশ্ন, এসবের পেছনে কি লুকিয়ে আছে? আমি ভাবছিলাম, আমি কি তাকে ভুল বুঝছি, নাকি সত্যিই কিছু একটা ঘটছে? আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল, যেন আমি একটা বড় রহস্যের আরও কাছে চলে এসেছি। সবুজ ভাইয়ের গোপনীয়তা আর অদ্ভুত ব্যবহার আমার মনকে ক্রমশ অস্থির করে তুলছিল। তিনি যেই খামটা লুকিয়েছিলেন, সেই অজানা লোকের সঙ্গে তার কথাবার্তা, আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে তার বারবার প্রশ্ন, এসব কিছুই যেন একটা ধাঁধার টুকরো। আমি ঠিক করলাম
আরও সতর্ক হয়ে তাকে লক্ষ্য করব। কিন্তু তিন্নিয়াপুর অসুস্থতার মধ্যে আমি কোনো ঝামেলা চাইছিলাম না। আমার মন বলছিল এই রহস্যের উত্তর খুঁজতে হবে, তবে খুব সাবধানে। একদিন সকালে আমি আপুর জন্যে নাশতা তৈরি করছিলাম। সবুজ ভাই বাড়িতে ছিলেন। তিনি আমার কাছে এসে বললেন, জান্নাত, তুমি এত কাজ করো, কখনো ক্লান্ত হও না? আমি হেসে বললাম, ভাই, আপুর জন্য এটুকু তো করতেই হবে। তিনি একটু থেমে বললেন, তুমি সত্যিই একটা দায়িত্বশীল মেয়ে। তবে জান্নাত, তুমি নিজের জন্যেও তো সময় দরকার। তোমার জীবনে কি কোনো বিশেষ পরিকল্পনা নেই? আমি কথা ঘুরিয়ে বললাম, ভাই, আমার পরিকল্পনা এখন শুধু আপুকে সুস্থ করা। সেদিন দুপুরে আপু একটু ভালো বোধ করছিলেন। আমরা দুজনে বসে একটা পুরনো সিনেমা দেখছিলাম। হঠাৎ আপু বললেন, জান্নাত, সবুজ তোকে অনেক ভালোবাসে, তবে তুই যদি তার কোনো কথায় অস্বস্তি বোধ করিস, আমাকে বলিস। আমি একটু অবাক হয়ে বললাম, আপু, তুমি বারবার এমন কথা বলছো কেন? সবুজ ভাইকে কিছু বলেছেন? আপু হেসে বললেন, না, আমি শুধু বলছি, তুই সবসময় একটু সতর্ক থাকিস। সবুজের মনটা এখন অনেক চিন্তায় ভরা। আমার মনে আবার সেই প্রশ্ন জাগল, আপুকে কিছু জানেন? বিকেলে সবুজ ভাই আমাকে ডেকে বললেন, জান্নাত, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, তিন্নির জন্য কিছু ফল কিনব। আমি রাজি হলাম। আমরা বাজারে গেলাম, আর পথে তিন্নি আবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা তুললেন। জান্নাত, তুমি এত ভালো মেয়ে, কলেজে নিশ্চয়ই অনেক বন্ধু আছে। তোমার এমন কোনো বন্ধু আছে যে তোমার পড়াশোনায় সাহায্য করে? আমি সংক্ষেপে বললাম, ভাই, আমি পড়াশোনায় ব্যস্ত থাকি, বন্ধুদের সঙ্গে সাধারণ কথাবার্তা হয়। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন কিছু একটা লুকিয়েছিল। বাজার থেকে ফেরার সময় আমি লক্ষ্য করলাম, সবুজ ভাই তার ফোনে একটা কল পেলেন। তিনি আমার থেকে একটু দূরে গিয়ে কথা বললেন। আমি শুনতে পেলাম না, কিন্তু তার মুখের ভাব দেখে মনে হলো তিনি কিছু একটা নিয়ে খুব গম্ভীর। বাড়ি ফিরে তিনি আমাকে বললেন, জান্নাত, তুমি তিন্নির খুব খেয়াল রাখো। আমার কিছু ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতে হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম, তার এই গোপনীয়তার পেছনে কি আছে? পরদিন সকালে আমি দেখলাম সবুজ ভাই বাড়ির বাইরে একটা গাড়ির কাছে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছেন। আমি জানালা থেকে লক্ষ্য করলাম, সেই লোকটাকে আমি আগেও দেখেছি। সে আবার একটা খাম সবুজ ভাইয়ের হাতে দিল। সবুজ ভাই তাড়াতাড়ি খামটা পকেটে রেখে দিলেন। আমি কাছে যাওয়ার আগেই তিনি বাড়ির ভেতরে চলে এলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, কে ছিলেন ওই লোক? তিনি হেসে বললেন, ও, একজন পুরনো ব্যবসায়ী বন্ধু। তুমি চিন্তা করো না। সেই রাতে আমি আপুর পাশে বসে তার ওষুধ দিচ্ছিলাম। আপু হঠাৎ বললেন, জান্নাত, সবুজ তোর জন্য অনেক ভাবে, তবে তুই নিজের জীবনের দিকেরও খেয়াল রাখ। তুই এখন তরুণী, তোর জীবনে অনেক কিছু ঘটতে পারে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আপু কেন বারবার এমন কথা বলছেন? আমি ঠিক করলাম সবুজ ভাইয়ের সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করব। আমার মনের সন্দেহ আরও গাঢ় হচ্ছিল। সবুজ ভাইয়ের গোপনীয়তা, তার অদ্ভুত প্রশ্ন, তার ব্যবহার, এসবের পেছনে কি লুকিয়ে আছে? আমি ভাবছিলাম, আমি কি তাকে ভুল বুঝছি, নাকি সত্যিই কিছু একটা ঘটছে? আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল, যেন আমি একটা বড় রহস্যের আরও গভীরে চলে যাচ্ছি। সবুজ ভাইয়ের গোপনীয়তা আর অদ্ভুত ব্যবহার আমার মনকে একটা ধাঁধার মধ্যে আটকে রেখেছিল। তার বারবার ব্যক্তিগত প্রশ্ন, অজানা লোকের সঙ্গে কথা বলা আর সেই খামের ঘটনা, এসব আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। তিন্নি আপু বারবার সতর্ক করার কথাও আমার মনে প্রশ্ন জাগিয়ে দিচ্ছিল। আমি ঠিক করলাম এই রহস্যের জট খুলতেই হবে। তাই একদিন সাহস করে সবুজ ভাইয়ের সঙ্গে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন সকালে আমি আপুর জন্য নাস্তা তৈরি করছিলাম। সবুজ ভাই বাড়িতে ছিলেন। তিনি আমার কাছে এসে বললেন, জান্নাত, তুমি সবসময় এত ব্যস্ত থাকো, তিন্নির জন্য তো তুমি সব কিছু করছো। আমি হেসে বললাম, ভাই, আপু আমার জন্য অনেক করেছে, এটা আমার দায়িত্ব। তিনি একটু থেমে বললেন, তুমি সত্যি একটা দায়িত্বশীল মেয়ে। তবে জান্নাত, তুমি নিজের জীবনের কথাও ভাবো, তাই না? আমি মনে মনে ভাবলাম, এবার আর কথা ঘুরিয়ে যাব না। দুপুরে আপু ঘুমিয়ে পড়েছিলেন। আমি সবুজ ভাইকে ডেকে বললাম, ভাই, আমার আপনার সঙ্গে একটু কথা বলার আছে। তিনি একটু অবাক হয়ে বললেন, বলো শালিকা, কি হয়েছে? আমি সাহস করে বললাম, ভাই, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছেন। আপনার ফোন কল, বাইরের লোকের সঙ্গে দেখা করা, এসব আমার কাছে অদ্ভুত লাগছে। আপনি কি কিছু লুকাচ্ছেন? সবুজ ভাই একটু থমকে গেলেন, তারপর হেসে বললেন, জান্নাত, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাকে আমার বোনের মতোই দেখি।
আমি আরেকটু সাহস করে বললাম, ভাই, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আপনার এই ব্যবহার আমাকে অস্বস্তিতে ফেলছে। আপনি যদি কিছু বলতে চান আমাকে খোলাখুলি বলুন, আমি কাউকে বলবো না। সবুজ ভাই একটু চুপ করে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, জান্নাত, তুমি ঠিকই ধরেছ, আমি তোমার প্রতি একটু বেশি নজর রাখছি, কিন্তু এর পেছনে কারণ আছে। আমি তোমাকে আমার ছোট বোনের চেয়েও বেশি ভালোবাসি। আমি চাই তুমি তোমার পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দাও এবং ভালো বন্ধুদের সাথে থাকো। আমি অবাক হয়ে বললাম, ভাই, আমি তো শুধু আমার বন্ধুদের সঙ্গে কথা বলি, এতে সমস্যা কি? সবুজ ভাই গম্ভীর হয়ে বললেন, জান্নাত, আমি শুনেছি আমার এক বন্ধুর বোন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে পরে সমস্যায় পড়েছিল। সে পালিয়ে গেছে, তার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। আমি কখনো চাই না তুমি এমন কিছু করো। তোমার সম্মান আমার সম্মান, তাই আমি তোমার প্রতি একটু বেশি খেয়াল রাখছিলাম। আমার চোখে পানি চলে এলো। আমি ভাবলাম আমি তাকে কত ভুল বুঝেছি। তিনি আরও বললেন, জান্নাত, আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখছি। আমার সেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম যারা আমাকে এই ব্যাপারে সাহায্য করছে। সেই খামে কিছু ছেলের তথ্য ছিল। আমি তোমার জন্যে সেরাটা চাই। আমি লজ্জায় মাথা নিচু করলাম। আমি বুঝলাম তার সব প্রশ্ন, তার গোপনীয়তার সবই আমার ভালোর জন্য ছিল। আমি বললাম, ভাই, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার মতো দুলাভাই পেয়ে আমি সত্যি গর্বিত। সেই রাতে আমি আপুর পাশে বসে সব খুলে বললাম। আপু হেসে বললেন, জান্নাত, আমি জানতাম সবুজ তোর জন্য শুধু ভালোই চাই, তবে আমি তোকে সতর্ক করেছিলাম কারণ আমি চাইতাম তুই নিজে সব বুঝিস। আমি আপুর হাত ধরে বললাম, আপু, আমি এখন বুঝেছি ভুল বোঝাবুঝি কতটা ক্ষতি করতে পারে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো, কাউকে ভুল বোঝার আগে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন। হয়তো আপনি যা ভাবছেন তা সত্য নাও হতে পারে। মনে রাখবেন, একটি ভুল বোঝাবুঝির কারণে সারা জীবন হয়তোবা অনুশোচনায় ভুগতে হতে পারে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।